সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে হংকং থেকে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যে গাজায় কিন্তু ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি চুক্তি টেকাতে আসলে যুক্তরাষ্ট্র এখন কি করবে বলে মনে করেন? করার জন্য একটি বিষয় দেখেন, যেটা হলো যে আমরা আমরা যদি লিটারালি আমরা যেটা দেখছি সেটি হলো যুদ্ধবিরতি আহ কিন্তু ইতিমধ্যেই কিন্তু লঙ্ঘিত হয়েছে। আপনি যদি দেখেন যেটা হলো যে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আমরা জানি যেটি হলো যে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও তারা এটিকে তাদের দুই সৈন্য হত্যার, হামাস কর্তৃক হত্যার পাল্টা আক্রমণ হিসাবে বা প্রতিশোধ হিসাবে বলেছেন। আবার অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে নেতানিয়াহু কিন্তু স্বয়ং সে ইসরায়েলি পার্লামেন্টে স্বীকার করেছে যে গত রোববার একদিনে ১৫৩ টন আপনার বোমা ফেলেছে তারা। তো এই এই জায়গায় স্পষ্টত এটি যুদ্ধবিরতির লঙ্ঘন আপনি বলতে পারেন। এবং যুদ্ধবিরতি হওয়ার ১১ দিন পরেও কিন্তু ৯৭ জন ১১ দিনের মধ্যে কিন্তু ৯৭ জন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী কর্তৃক। যদিও ট্রাম্প সে দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করছে এবং দাবি করছে সেটি হলো যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং সেটি সাস্টেইনেবল হবে। বাট আমি যেটি বলবো সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারা কিন্তু ইসরায়েলের উপর প্রেশার ক্রিয়েট করছে যাতে ফার্দার বিশেষ করে আপনার ইসরায়েলি অ্যাটাক যাতে গাজায় না হয়। সো এই জায়গায় আমরা যদি বলি যেটি হলো যে ইতিমধ্যে যুদ্ধবিরতি একবার বা দুইবার নয়, আপনি যদি বলি যে গাজার সরকারি মিডিয়া বলেছে যে ৮০ বারের মতো চুক্তি আহ, লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। সো এই জায়গায় আমরা যদি বলি যে ৮০ বারের মতো চুক্তি লঙ্ঘন এবং ৯৭ জন ফিলিস্তিনি হত্যা, ডেফিনেটলি এটি মার্কিন যুক্তরাষ্ট্র, আমি জানি না যেটি হলো যে ইসরায়েলকে কতটুকু প্রেশার ক্রিয়েট করতে পারবে বা ইসরায়েল বা নেতানিয়াহুকে কতটুকু ম্যানেজ করতে যদি পারবে। যুক্ত করতে চাই যে হামাস নির্মূলের অজুহাতে কিন্তু গাজায় ২ বছর হামলা চালিয়েছে নেতানিয়াহু, এবং যুদ্ধবিরতির পর কিন্তু এখন হামাস নির্মূলের জন্য বারবার হুমকি দিচ্ছে ট্রাম্প। হামাসকে আসলে নির্মূল সম্ভব, নাকি এটা গাজায় আগ্রাসনের আরেকটি বাহানা? আহ একটি বিষয় দেখেন, এটি প্রথমত, হ্যাঁ, আপনি আমি যদি আপনার শেষের মন্তব্য দিয়ে শুরু করি, হ্যাঁ, এটি গাজায় গণহত্যা বা গাজায় বিধ্বংসী হামলা টিকিয়ে রাখার জন্য হামাস, আপনি যদি বলতে পারেন যেটি হলো যে একটি বড় ফ্যাক্টর। ডেফিনেটলি আপনি যদি দেখেন যে ইসরায়েলের সার্বভৌমত্ব বা তার সিকিউরিটির জন্য হামাস সবচেয়ে বড় থ্রেট। বাট এই ক্ষেত্রে আমরা একটি বিষয় বলবো সেটি হলো যে হামাসকেও কিন্তু রেসপন্সিবল হতে হবে। হামাসকে কিন্তু তার বিশেষ করে বৃহত্তর ফিলিস্তিনের সাথে কিন্তু তাকে এখনো যৌক্তিক আচরণ করতে হবে। কারণ আমরা জানি যেটি হলো যে হামাসের ক্ষমতা, হামাসের সামরিক ক্ষমতা, সক্ষমতা কিন্তু ইসরায়েলের আহ পক্ষে লড়াই করার মতো যথেষ্ট না। এটি ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। কারণ আপনি যদি দেখেন যে গাজায় এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা এবং সর্বোচ্চ সংখ্যক ক্ষয়ক্ষতি, আমরা যেটিকে ওপেন এয়ার জেল বলতে পারি, পৃথিবীর বৃহত্তম কবরস্থান আপনি বলতে পারেন, সেটি হলো যে এই জায়গায় হামাসেরও কিন্তু দায় রয়েছে। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে হামাস কিন্তু আহ গাজায় তাদের একটি জনপ্রিয়তা ছিল, বিশেষ করে ২০০৭ সালের পরে হামাস কিন্তু নির্বাচিত হয়েছিল ২০০৭ সালে। এবং হামাস কিন্তু আপনার গাজার মানুষজনের সমর্থন নিয়েই কিন্তু ক্ষমতায় এসেছিল। বাট এখন যেটি হবে যেটি হলো যে এই চুক্তির প্রতি সম্মান রেখে হামাসকেও কিন্তু তার বিকল্প পরিকল্পনা, বিশেষ করে নিরস্ত্রীকরণের যে বিষয়টি, সেটি কিন্তু হামাসকে মেনে নিতেই হবে। যদি গাজায় তারা সত্যিকার অর্থে যুদ্ধবিরতি চায়, তাহলে কিন্তু এর বিকল্প নেই। হামাসের সামরিক স্থাপনা ধ্বংস এবং নিরস্ত্রীকরণের যে বিষয়টি, তার বিকল্প কিন্তু এখনো পর্যন্ত নেই। এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আহ হামাস নিরস্ত্রীকরণের বিষয় ছাড়া এই চুক্তি বহাল বা এটি এটি মেনে নেবে না, এটি নিশ্চিত করে বলা যায়। আরেকটা বিষয় যদি এখানে জানতে চাই, যে আমন্ত্রণ পেলে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকে যোগ দেবেন জেলেনস্কি। বৈঠক কতটা ফলপ্রসূ হবে বলে মনে করেন? আহ আপনি যদি একটি আহ বিষয় দেখেন যেটা হলো যে এই আমন্ত্রণ পেলে যোগ দিবে, হ্যাঁ, এটি ভালো সংবাদ। তবে আমরা যেটি বলি যেটি হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এখন সবচেয়ে বড় যে বিষয়টি আপনি যদি দেখেন সেটি হলো যে আহ, রাশিয়ান প্রেসিডেন্ট বা বিশেষ করে এই এই জায়গায় কিন্তু তারা তাদের যে দখলকৃত অঞ্চল সেটি কিন্তু ইউক্রেনের হাতে ছেড়ে দেবে না, সবচেয়ে বড় যে বিষয়টি। কারণ আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
গত শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে জেলেনস্কির সাথে সে কিন্তু জেলেনস্কি রিকোয়েস্ট করেছে, যেটা হলো যে রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে এই আপকামিং যে মিটিং, সেটিতে জেলেনস্কির অংশগ্রহণ হোক বা না হোক, তাকে কিন্তু আগে ডিসাইড করতে হবে যে রাশিয়ার দখলকৃত যে ইউক্রেনিয়ান যে ভূমি রয়েছে সেগুলো ছেড়ে দেবে কিনা। কারণ আপনি যদি দেখেন যে রাশিয়ার সবচেয়ে বড় যে শর্ত সেটি হলো যে তারা বিশেষ করে ডনবাসের যে 78% ভূমি দখল করেছে সেটি কিন্তু তাদের হাতে ছেড়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে আপনি যদি বলেন যে যুদ্ধবিরতি, সেটিতে কিন্তু আপনার আহ, আহ, ভ্লাদিমির পুতিন কিন্তু রাজি হবে না। কারণ আপনি আহ, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে আমরা যদি দেখি, যেটি হলো যে ডনবাস, তেলেনস্ক এবং লুহানস্ক যে দুইটি অঞ্চল, সেটি সামরিক, কৌশলগত এবং আর্থিক বা অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার নিকট খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমরা যেটি জানি, যেটি হলো যে ব্ল্যাক সাগরের প্রবেশদ্বারও বলা হয় বিশেষ করে এই ডনবাসকে। সো এই বৃহত্তর অঞ্চল, অধিকাংশ রাশিয়ান বাসাবাসী, সেই অঞ্চল কিন্তু রাশিয়া ছেড়ে দিবে না। আবার অন্যদিকে জেলেনস্কি কিন্তু বহুবার স্পষ্ট করে বলেছে তারাও তাদের যে রাশিয়ার দখলকৃত যে অঞ্চল সেটার উপর থেকে তাদের অধিকার বা তাদের দাবি প্রত্যাহার করবে না। সো এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যেটি হলো যে মিটিং হলে এই জায়গায় কি ডিসিশন আসবে, বিশেষ করে রাশিয়ান অথরিটি বা আপনার ইউক্রেনিয়ান অথরিটি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এই আলোচনা কিন্তু আগের বারের মতোই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে বলে আমি মনে করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।